অনেকদিন আগে সোনামাটির নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে রবিন নামে একজন সহজ সরল ও পরিশ্রমী লোক বাস করতেন। তার এক ছেলে ছিল আরিফ। আরিফও তার বাবার মতো পরিশ্রমী এবং দয়ালু ছিল। ছোটবেলায় আরিফের মা অসুস্থতার জন্য মারা যায়। রবিন নিজের ছেলের জন্য প্রতিজ্ঞা করেছিলেন তিনি আর কখনো বিবাহ করবেন না, বরং ছেলেকে ভালোবাসা দিয়ে বড় করবেন। বাবা ছেলে দুজনেই রাজা হুমায়ুনের প্রাসাদে কাজ করত। রাজা তাদের পরিশ্রমের বদলে মাত্র 1 কিলো খাদ্যশস্য দিতেন। 1 কিলো খাদ্যশস্য বাবা ছেলের খুব কষ্টে দিন কাটতো। তাই কখনো কখনো দুজনকে খালি পেটে থাকতে হতো, তো কখনো কখনো আধপেটে খাবার খেয়ে জীবনযাপন করতে হতো। একদিন আরিফ তার বাবাকে বলল, বাবা, আমাদের এই রাজপ্রাসাদের চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করা উচিত। আমাদের অন্য শহরে কাজ করা দরকার, কারণ কাজের পরিবর্তে রাজা আমাদের এত কম খাদ্যশস্য দেয়। এত কম খাদ্যশস্যের কারণে আমাদের পেটও কখনো ঠিকভাবে ভরে না এবং আমরা সবসময় ক্ষুধার্তই থাকি। ক্ষুধার্ত থাকার কারণে আমরা খুব দুর্বল হয়ে গেছি বাবা। আমরা যদি ঠিক মতো খাবার নাই খেতে পাই তাহলে কাজ করব কিভাবে বলো? বাবারে, কথা তো তুমি খারাপ বলনি। খালি পেটে থাকার কারণে আমিও খুব দুর্বল হয়ে পড়েছি। সবসময় শুধু মাথা ঘোরে। কখনো কখনো তো আমার চোখে দেখাই বন্ধ হয়ে যায়। কিন্তু কি করব বলো বাবা? রাজার চাকরি ছেড়ে দিতে তো পারবো না। আমরা যদি রাজার চাকরি ছেড়ে অন্য শহরে চাকরি করি তাহলে রাজা আমাদের খুঁজে বের করে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করে দিবেন। তাই আমাদের জন্য এটাই ভালো যে চুপচাপ আমরা রাজার চাকরি করে যাই। তুমি এখন জঙ্গল থেকে কাঠ নিয়ে আসো বাবা, আমি তাড়াতাড়ি খাবার বানাই। আরিফ তখন কাঠ আনতে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। তখনই রবিনের বাড়িতে তাদের পাশের বাড়ির একজন বৃদ্ধ কাকিমা আসে। তার নাম হলো মালতী। সে এসে রবিনকে বলে, এই যে রবিন, জীবনেতে তুই অনেক কষ্ট সহ্য করলি, আর কত কষ্ট সহ্য করবি। এখন আর তোকে কষ্ট সহ্য করতে হবে না। বুড়ো বয়সে এসে এখনো তুই একটু সুখ পেলি না। তোর ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে ভালো একটা মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দিলেই তো পারিস। বাড়িতে নতুন বউ এলে তোদের দুজনকে অন্তত ঘরের কাজ করতে হবে না। সারাদিন তোরা বাহিরে কাজ করিস, সন্ধ্যায় এসে আবার রান্না করতে হয়। আর যখন বাড়িতে বউ থাকবে তখন তোদের ঘরের কাজ থেকে মুক্তি হবে, ঘরের সৌন্দর্যও বেড়ে যাবে। আরে কাকিমা, আরিফের তো বিয়ে হয়েছে আরো 5 মাস আগে এক বড় লোকের মেয়ের সাথে। কি বলছিস কি তুই রবিন? আরিফের বিয়ে হয়ে গেছে, 5 মাস কেটে গেছে, কিন্তু তুই তো কখনো আমাকে এই কথা বলিসনি। কি কারণে তুই এই কথা লুকিয়েছিস? অন্তত আমাকে তো খবরটা দিতে পারতি। কাকিমা, আসলে তেমন কোনো কারণ নেই। বৌমা তার মায়ের বাড়িতে আছে। কি বললি? শেষ পর্যন্ত বৌমা মায়ের বাড়িতে কেন? তুই তাকে সেখানে রেখে দিয়েছিস কেন? ছেলে বিয়ে দেওয়া হয় বউকে নিজের বাড়িতে আনার জন্য। তুই তোর ছেলেকে বলে দিস না কেন যে সে যেন তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে? তুই আজই আরিফকে পাঠিয়ে দিবি বৌমাকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসার জন্য। কেমন করে পাঠিয়ে দেব কাকিমা? দারিদ্রতা তো চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের। বাড়িতে তো একটা খাট পর্যন্ত নেই যার উপরে সে সে বসতে পারে। আর আমাদের কাছে তো এত টাকাও নেই যে আমরা খাট কিনে নিয়ে আসতে পারবো। আর সে হলো বড়লোকের মেয়ে, আমরা হলাম গরিব। কিভাবে তাকে এখানে নিয়ে আসবো? সে কি আমাদের সাথে মানিয়ে নিতে পারবে? আর আশেপাশের মানুষজনই বা কি বলবে আমাদের বলো? আরে বাহ রে রবিন, বাহ! আমি তো তোকে খুব বুদ্ধিমান ভাবতাম, কিন্তু তুই তো দেখছি বড় একটা বোকা মানুষ। শুধু এই ছোট্ট একটা কারণে তুই বৌমাকে মায়ের বাড়িতে রেখে দিয়েছিস। পাড়া প্রতিবেশী কি বলবে এটা কোনো কথা না। অন্যের সুখে দুঃখে পাড়া প্রতিবেশী সবসময় সমালোচনা করবে। কিছু লোকের জন্মই হয় অন্যের সমালোচনা করার জন্য। আমাদের তাদের উপেক্ষা করা উচিত। আর খাটের কথা বলছিস, বৌমাকে বসার জন্য আমি খাট নিয়ে আসবো কালকে, আর কিছু কাপড় চোপড়ও দিয়ে যাব। তুই আরিফকে বলবি বৌমাকে নিয়ে আসতে কালকে, ঠিক আছে? আমি এখন আসি। এরপর রবিন ভাবতে থাকে, কাকিমা তো ঠিকই বলেছে, বৌমাকে ঘরে ফিরিয়ে আনা উচিত। বৌমা এলে আমাদের ঘরের কাছ থেকে একটু রেহাই মিলবে। মেয়েই তো পরিবারের আসল সৌন্দর্য। আমি কালই বলবো আরিফকে বৌমাকে নিয়ে আসার জন্য। পরের দিন মালতী কাকিমা আরিফের বাড়িতে আসে। তার জন্য একটি খাট এবং কয়েকটি শাড়ি নিয়ে আসে তার বউয়ের জন্য। আরিফ খাট দেখে তার বাবাকে বলে, বাবা, আপনি এই খাট কোথা থেকে এনেছেন? আরে বাবা, এই খাট থেকে মালতী কাকিমা দিয়েছেন, একটা শাড়িও দিয়েছেন তোমার বউয়ের জন্য।
কিন্তু বাবা, মালতী কাকিমা আমাদেরকে খাট এবং নতুন কাপড় কেন দিয়েছে? আরে, তুমি এখনো বুঝতে পারছো না? এগুলো দিয়েছে আমাদের বৌমার জন্য। কালকে তুমি গিয়ে বৌমাকে নিয়ে আসবে। কিন্তু বাবা, আমাদের ঘরের যে অবস্থা, এই অবস্থায় আমি মিলিকে নিয়ে এসে কোথায় রাখবো? নুন আনতে পান্তা ফুরোয়, এমন অবস্থায় আমি কোথায় ওকে নিয়ে এসে কি খাওয়াবো বলো? সে আমাদের বাড়ির এমন অবস্থা দেখলে কি বা ভাববে? হ্যাঁ, আমি সবই জানি রে আরিফ, কিন্তু বউকে তো সারা জীবনের জন্য বাপের বাড়িতে রাখা যায় না। শেষ পর্যন্ত কোনো না কোনো সময় তো আনতেই হবে। তাই আমি বলি কি, তুমি কালই গিয়ে বৌমাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনার যেমন ইচ্ছে, আমি কালই গিয়ে মিলিকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসবো। পরের দিনই আরিফ সেই বৃদ্ধ মহিলার কথা অনুযায়ী তার বউ মিলিকে আনতে শ্বশুরবাড়ির দিকে রওনা হয়। শ্বশুরবাড়িতে আরিফকে অনেক আপ্যায়ন করা হয়। সে কিছুদিন সেখানে থাকে। তারপর সে তার স্ত্রী মিলিকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আসার সময় আরিফ মনে মনে ভাবে, মিলি কি আমাদের পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে? আরে আরিফ, তুই চলে এসেছিস বাবা? তাড়াতাড়ি চল, আগে রাজমহলে চল। রাজা তোকে কয়েকদিন ধরে ডেকে চলেছে। আমি তার কাছে রোজ কোনো না কোনো বাহানা দিয়ে দিচ্ছি। তোকে শ্বশুরবাড়িতে এতদিন কে থাকতে বলেছে বলতো? জানি না রাজা তোকে কেন যে ডেকে চলেছেন। আমাকে নিয়ে চিন্তা করবেন না, আপনারা রাজমহলে যান, আমি এখানে থাকতে পারবো, সমস্যা হবে না। এরপর রবিন এবং আরিফ রাজমহলে চলে যায়। মিলি আরিফের বাড়ি দেখে পুরো অবাক হয়ে যায়। পুরো বাড়ি নোংরা অবস্থায় পড়েছিল। বাড়িটি দেখে মনে হচ্ছিল যেন বছরের পর বছর বাড়িতে কেউ ঝাড়ু দেয়নি। বাড়ির সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এক কোণে 2-3টা জোড়া জামা কাপড়ও ছিল, সেগুলো অনেক জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। বাড়ির এই অবস্থা দেখে মিলির চোখে পানি চলে আসে। তখন সে ভাবে, হে বিধাতা, আগের জন্মে আমি কি এমন পাপ করেছিলাম যার শাস্তি তুমি আমাকে এই জন্মে দিচ্ছ? এই বাড়িতে তো কিছুই নেই, আমি এখন কি করব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি যে বিলাসবহুলভাবে জীবনযাপন করেছি, সে আমার ভাগ্যে কিন্তু তুমি এমন লিছিল। খুবই বুদ্ধিমতী এবং চালাক। সে ভাবে, হয়তো ঈশ্বর যা কিছু করেন ভালোর জন্যই করেন। হয়তো এই বাড়িতেই আমার জীবনের আসল সুখ লুকিয়ে আছে। এটা আমার ভাগ্যের একটি অংশ। আমাকে যে কোনোভাবে এই সমস্যা থেকে বের হতেই হবে। সে সাহস করে উঠে পড়ল এবং বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেল। কিন্তু আরিফ ও রবিন এখনো বাড়ি ফিরে আসেনি। এদিকে মিলি খুবই চিন্তায় পড়ে গেল। এত বড় বাড়িতে সে একা একা ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই আরিফ এবং রবিন তাদের খাদ্যশস্য নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তারা দেখে তাদের বাড়ির নকশায় পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। যে বাড়িটি সবসময় নোংরা আবর্জনায় ভরা থাকতো, আজ সেটি সোনার মতো চকচক করছে। এটা দেখে বাবা ও ছেলে দুজনেই খুব খুশি হয়। এই নাও খাদ্যশস্য, তুমি এখন আমাদেরকে রান্না করে এনে দাও। এত কম খাদ্যশস্য দেখে মিলি খুবই অবাক হয়ে যায়। তাই সে আরিফকে জিজ্ঞেস করে, এতটুকু খাদ্যশস্য দিয়ে কি হবে? আমাদের 3 জনের জন্য তো এটা খুবই কম। আপনার বেশি পরিমাণ খাদ্যশস্য নিয়ে আসা উচিত ছিল। রাজা আমাদের কাজের বিনিময়ে মাত্র 1 কিলো খাদ্যশস্যই দেন। এখন তুমিই বলো, আমি কিভাবে বেশি পরিমাণ খাদ্যশস্য নিয়ে আসবো? কোথা থেকেই বা নিয়ে আসবো? আপনারা তো রাজার প্রাসাদে সারাদিনই কাজ করেন, তার পরিবর্তে রাজা কেবল আপনাদের 1 কিলো খাদ্যশস্য দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। রাজা আপনাদের সাথে তো অন্যায় করছেন। কিন্তু বৌমা, আমরা কি বা করতে পারবো বলো? রাজার কথা অমান্য করার সাহস তো আর আমাদের নেই। কাল থেকে আপনারা মাত্র 1 কিলো শস্য নিয়ে বাড়ি আসবেন না। রাজাকে কালকে গিয়ে বলবেন, মহারাজ, 1 কিলো খাদ্যশস্যে আমাদের পেট ভরে না। আপনি যদি আমাদের আরেকটু বাড়িয়ে খাদ্যশস্য দেন তাহলে আমাদের অনেক ভালো হবে। যদি অস্বীকার করে তাহলে আপনারা সেখানে কাজ করবেন না। তাহলেই তো হলো। মিলি, তুমি এখন আমাদের এখানে রাজাকে চিনো না, তাই এমন কথা বলছো। রাজা যদি জানতে পারে তাহলে অনেক বড় বিপদ হতে পারে। কেন? আপনারা তো কোনো অন্যায় কাজ করছেন না। আপনারা যে কাজ করছেন কাজের পারিশ্রমিক চাচ্ছেন। এখানে আবার ভয় পাওয়ার কি আছে? আর বিপদেরই বা কি আছে? আমি যেটা বলছি আপনারা কালকে গিয়ে সেটাই বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌমা, তুমি যখন এতবার করে বলছো তবে আমি রাজাকে অবশ্যই বলবো। এখন তুমি এগুলো রান্না করে দাও। পরের দিন আরিফ ও রবিন দুজনেই মহারাজের কাছে যায় এবং তারা মহারাজাকে বলে, আজ আমি আপনার কাছে খাদ্যশস্যের বিষয়ে কথা বলতে এসেছি মহারাজ। সারাদিন কাজ করেও আপনি আমাদের শুধুমাত্র 1 কিলো খাদ্যশস্য দেন। এত কম শস্যে আমাদের দিন চলে না মহারাজ। আমাদের প্রায় না খেয়ে থাকতে হয়। তাই আপনার কাছে একটি প্রার্থনা করব, আপনি যদি আমাদের খাদ্যশস্য 1 কিলো থেকে 3 কিলো করে দেন তাহলে অনেক বড় ভালো হতো। রবিন, এই কথা তোমার আরো আগেই বলা উচিত ছিল। ক্ষুধার্ত থাকা মোটেও ভালো নয়। যদি তোমরা ক্ষুধার্ত থাকো তাহলে কাজ করবে কিভাবে? আমি আজই তোমাদের খাদ্যশস্য 3 কিলো নয়
5 কিলো করে দিচ্ছি। তারপর রাজা মন্ত্রীকে বলে তাদের 5 কিলো খাদ্যশস্য দেয় এবং প্রাসাদে যত মজুর আছে সবাইকেই খাদ্যশস্যের পরিমাণ বৃদ্ধি করে দেয়। রাজার সিদ্ধান্ত শুনে বাবা এবং ছেলে দুজনেই 5 কিলো খাদ্যশস্য নিয়ে খুশি খুশি বাড়ি চলে যায়। আরে, এই বস্তা দেখে তো মনে হচ্ছে রাজা খাদ্যশস্য বাড়িয়ে দিয়েছেন। তিনি কিছু বলেননি তো আপনাদের? না না বৌমা, রাজা আমাদের কিছুই বলেননি। আমরা তো শুধু মহারাজের কাছ থেকে 3 কিলো শস্য চেয়েছিলাম, কিন্তু উনি আমাদের 5 কিলো শস্য দিলেন। আমরা অকারণে মহারাজকে ভয় পেতাম, কিন্তু মহারাজ তো খুবই দয়ালু এবং ভালো মানুষ, আমাদের সাথে সাথে সবার শস্যের পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে। মিলি খুবই চালাক মেয়ে ছিল। রাজার দেওয়া শস্য থেকে সে অর্ধেক শস্য বাঁচিয়ে রাখত এবং বাকি অর্ধেক দিয়ে রান্না করত। এভাবে প্রায় 3 মাস রান্না করলো। তারপর সে একদিন তার শ্বশুরকে বলল, বাবা, আজ আপনি রাজাকে আবার বলবেন আমার ছেলের বিয়ে দিয়েছি, এখন আমাদের পরিবারে 3 সদস্য হয়ে গেছে। আপনি আমাদের যে শস্য দেন তাতে আমাদের হয় না, যদি আরেকটু বাড়িয়ে দিতেন তাহলে অনেক বড় উপকার হতো। ঠিক আছে মা, আমি কালকেই রাজাকে গিয়ে এটা বলবো। পরের দিন সন্ধ্যায় কাজ শেষ করে দুজনেই বাবা ছেলে আবার রাজার কাছে যায় এবং রাজাকে বলে, মহারাজ, আমার ছেলের আরিফের বিয়ে দিয়েছি, এখন আমাদের পরিবারে 3 জন সদস্য। যদি আপনি আমাদের শস্যের পরিমাণ আরেকটু বাড়িয়ে দেন তাহলে অনেক বড় দয়া হবে। আরে বাহ, এ তো খুবই ভালো খবর, তোমার ছেলে আরিফের বিয়ে দিয়েছো, খুবই ভালো করেছো। ঠিক আছে, আমি তোমাদের শস্যের পরিমাণ এখন 8 কিলো করে দিচ্ছি। মিলি 8 কিলো শস্য দেখে খুবই খুশি হয়। এখন সে অর্ধেকেরও বেশি শস্য বাঁচিয়ে রাখতো এবং বাকিটা রান্না করে দিত। এভাবে আরও কয়েক মাস চললো। এখন মিলি অনেক শস্য জমিয়ে ফেলেছে। তারপর সে একদিন তার স্বামী এবং শ্বশুরকে বলে, বাবা, আজ থেকে আপনাদের আর রাজমহলে কাজ করতে হবে না। আর কতদিন পর্যন্ত আপনারা সেখানে কাজ করবেন বলুন? এইভাবে কাজ করে তো শুধু পেট ভরানো যায়। কিন্তু বৌমা, আমরা যদি কাজ না করি তাহলে খাবো কি? আমরা তো আর অন্য কিছু করতেও পারি না। আপনাদের চিন্তা করতে হবে না। রাজা আপনাদের যেই শস্য দেন আমি সেখান থেকে কিছু শস্য জমিয়ে রাখতাম। এভাবে আমি অনেক শস্য জমিয়ে ফেলেছি বাবা। আপনারা বাজারে একটি মুদি দোকান খুঁজে নেন এবং সেখানে এই শস্য বিক্রি করুন। বিধাতা চাইলে আমাদের এই ব্যবসা খুব তাড়াতাড়ি ভালো হবে। ঠিক আছে বৌমা, তোমার কথা মতোই তাহলে আমি আজই একটা দোকান ভাড়া নেব এবং কালকে সেই দোকানে খাদ্যশস্য বিক্রি করা শুরু করে দিব। এরপর রবিন একটি দোকান ভাড়ায় নিল এবং পরের দিনে খাদ্যশস্য বিক্রি শুরু করে দিল। কয়েকদিনের মধ্যে তাদের দোকান বেশ ভালো চলতে লাগলো। দোকানে সবসময় গ্রাহকের ভিড় লেগেই থাকতো। এটা দেখে বাবা ছেলে দুজনেই খুব খুশি হয়। দুজনেই তখন দোকান থেকে বাড়ি আসতো, তখনই মিলির জন্য কিছু না কিছু জিনিস নিয়ে আসতো। এদিকে মিলিও খুব খুশি ছিল। এভাবে তাদের সংসারটা আবার আনন্দে ভরে উঠল। তাদের সংসারে আর কোনো অভাব থাকলো না, সব অভাব মুছে গেল। বন্ধুরা, এই গল্প থেকে কি শেখা যায়? একটি বুদ্ধিমান ও সাহসী স্ত্রী পরিবারের সুখ এবং উন্নতির চাবিকাঠি। পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে কঠিন পরিস্থিতিও সহজ করা সম্ভব। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তবে আসি, টাটা, বাই বাই।